আপনি যদি একজন গাড়ি চালককে যদি হঠাৎ করে হেলিকপ্টার চালাইতে বলেন, তাহলে তো প্রথম যে কাজটা করবে অ্যাক্সিডেন্ট করবে। তো উনি তো এই ব্যাপারে এক্সপার্ট না। আমি একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, লয়ের ব্যাপারে আমার নলেজ আছে। উনি একজন ভিসি, ওনার শিক্ষাবিদ। এখন আমারে যদি ওপেনার সার্জারি করতে পারে, আমি কি সেটা পারবো? আমি তো প্যাশন শুরুতেই মেরে ফেলবো। তো উনি তো ফরেন পলিসি মারার পলিসি এটা। উনি, আমি এর আগে যদি ওনাকে সাথে সাথে ওনাকে সরানো উচিত। ওনাকে কোন বিবেচনায় ওকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো, কোন বিবেচনায়? তো বাংলাদেশে একটা সংস্কৃতি কি হয়েছে যে রাজনৈতিক দলের সাথে না থাকলে তার কোনো অধিকারও নাই। আপনার নাগরিক অধিকার আদায় করতে হলে আপনার একটা রাজনৈতিক দলের সদস্য হইতে হবে, আপনার একটা চাপ থাকতে হবে, আপনার একটা শক্তি থাকতে হবে। এটা তো ব্যর্থতার লক্ষ্য। এক্সটার্নালি বিএনপির সামনে একটা বড় বিপদ আছে, যে বিএনপির এই মানুষের ভিতরে যদি এই ধারণা চলে যায় যে বিএনপি ভারতীয় তোষণ নীতি ফলো করে, যেটা আওয়ামী লীগের মেইন পলিসি, অ্যাপিসমেন্ট পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, তাহলে এটা বিএনপির জন্য একটা একটা বিপদের কারণ হতে পারে। দেখুন, সেটা হারুন ভাইয়ের মতো আমিও বলবো তারই ডিসক্লোজ করার কথা। এক অংশ যেহেতু সে প্রকাশ করেছে, আরো বিশদভাবে তারই প্রচার করা উচিত। তবে আমাদের ব্যক্তিগত নলেজে যেটা জানি, যে বাংলাদেশে লক্ষাধিক রয়ের এজেন্ট রয়েছে। এর ম্যাক্সিমাম সিভিল রয়ের এজেন্ট, এবং সশস্ত্র বাহিনীতেও একটা অংশ থাকতে পারে। যেমন আমরা নিশ্চিত জানি যে টপ কয়েকজন রয়ের এজেন্ট ছিল, যাদেরকে এখান থেকে উঠিয়ে নিয়ে গেছে। তো বাংলাদেশের টপ রয়ের এজেন্ট কারা ছিল? প্রথম ছিল শেখ হাসিনা, দ্বিতীয় তার বোন শেখ রেহেনা, তৃতীয় রয়ের এজেন্ট ছিল তারেক সিদ্দিকী, চতুর্থ রয়ের এজেন্ট ছিল জেনারেল আকবর, ডিজি ভাই যে পালাইয়ে গেছে। আর তারপরেরই রয়ের এজেন্ট ছিল মুজিব, যে পালাইয়ে গেছে। আর এয়ারফোর্সে একজন অফিসারের 2 দিনের ভিতরে ট্রায়াল হয়েছে, 10 বছর শাস্তি দিতে। সে রয়ের মাধ্যমে 2 জন বান্ধবী নিয়েছিল এবং নতুন একটা গাড়ি নিয়েছিল। তো আমি সেই জন্য বলি যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষণ করতে হলে সবার আগে সশস্ত্র বাহিনীকে মুক্ত করা উচিত। এবং সেই জন্য সশস্ত্র বাহিনীর ভিতরে একটা ডিফেন্স মিনিস্ট্রির মাধ্যমে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি হতে পারত, যে রয়ের এজেন্ট আইডেন্টিফাই করার জন্য। কারণ তারা যখনই সুযোগ পাবে, তখনই এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়াবে। আপনি এটা কল্পনা করা যায় যে জনগণের টাকায় আমরা শপথ নিয়েছি, জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে আমাকে ডিউটি দেবে সেইখানে আমি ডিউটি পালন করব, এবং আমাদের দেশ এবং জনগণের স্বার্থ আমাদের সবার উপর। সেইখানে দেশ এবং জনগণের স্বার্থকে বিঘ্নিত করে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের দেশের জেনারেল সাহেবরা রেডি হয়ে থাকে। সবাই না, এই যাদের নাম সামনে আসছে। তো আপনি দেখেন যে ওই 15 বছরে এমন একটা পরিস্থিতি হয়েছিল যে কারো প্রমোশনের জন্য অনেকে, সবাই না, কিছু অফিসাররা মনে করতো যে হ্যাভিং এ ইন্ডিয়ান কানেকশন, ইন্ডিয়া রয়ের কানেকশনটা তাদের প্রমোশনের একটা অ্যাসেট ছিল। যে শুধু দলকানা আওয়ামী লীগ হলে হবে না, রয়ের সাথে কানেকশন, ইন্ডিয়ান কানেকশন হলে তাদের প্রমোশন আরো ভালো হয়। সেরকমও একটা পরিবেশ ভিতরে সৃষ্টি হয়েছিল। এখনো যে সেটা পরিপূর্ণভাবে চলে গেছে তা না। সেই জন্য দরকার ছিল ডিফেন্স মিনিস্ট্রি কর্তৃক আপনার একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত করা, এবং এটা বের করা এত কঠিন নয়। সেইখানেও এই ইউনূস সরকার ফেল করেছে। আপনি একটি ভিনদেশি লোককে, যাকে একটা উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধি বানাইছেন, কি হাই পাওয়ার প্রতিনিধি, তো তাকে ভিনদেশি আমেরিকান সিটিজেনকে আপনি নিরাপত্তা উপদেষ্টা কেন বানালেন? এটাও তো জবাবদিহিতার আওতায় আসা হয়েছে। উনি আর্মির কি জানে? আর্মির ইনার টেম্পারামেন্ট জানে না, আউটার টেম্পারামেন্ট জানে না, কোনোদিন একটা প্যাট্রোলিং করে নাই, কোনোদিন যুদ্ধ করে নাই, অস্ত্র চালানো জানে না, এবং সৈনিকদের মেন্টালিটি তাদের বুঝে না। উনি কিভাবে উপদেষ্টা হইলো? তো ওই যে মোরার মামুরও হয়ে গেছে আর কি, চেনে যাকে। উনি যে আবার বললেন এই উপদেষ্টাই যে বললেন এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ লাগার মানে যুদ্ধ তো না, যে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংঘর্ষ হচ্ছে, উনি বলছেন যে বাংলাদেশে এর প্রভাব পড়বে না। তো আসলে কি এর প্রভাব? বিকজ উনি জানে না যে
হোয়াট টু কমেন্ট এবং এই যে কনসার্ন গুলো হতে পারে, সংশয়গুলো, সেটা তার নলেজ নাই। বাংলাদেশে প্রভাব পড়ে নাই। বাংলাদেশের বিমান কি এখন ইন্ডিয়ান এয়ার এক্সপ্রেস এবং পাকিস্তান এয়ার এক্সপ্রেস ব্যবহার করতে পারতেছে? তো এটা তো অলরেডি এখন কোথেকে ঘুরে যেতে হবে, আপনার আইদার চায়না হয়ে ঘুরে যেতে হবে পশ্চিমের দিকে, অথবা এদিক থেকে বে অফ বেঙ্গল ভারত মহাসাগর ঘুরে যেতে হবে। পরে নেই কোথেকে। তো উনি তো সেই জন্য যে উনি তো, আপনি মনে করেন ফ্লাইট লেফটেন্যান্ট হারুন একজন এয়ারফোর্স অফিসার, উনি যদি যে যে পাইলট, আপনি যদি একজন গাড়ি চালককে যদি হঠাৎ করে হেলিকপ্টার চালাইতে বলেন, তাহলে তো প্রথম যে কাজটা করবে অ্যাক্সিডেন্ট করবে। তো উনি তো এই ব্যাপারে এক্সপার্ট না। আমি একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, লয়ের ব্যাপারে আমার নলেজ আছে। উনি একজন ভিসি, ওনার শিক্ষাবিদ। এখন আমারে যদি ওপেনার সার্জারি করতে পারে, আমি কি সেটা পারবো? আমি তো প্যাশন শুরুতেই মেরে ফেলবো। তো উনি তো ফরেন পলিসি মারার পলিসি এটা। উনি, আমি এর আগে যদি ওনাকে সাথে সাথে ওনাকে সরানো উচিত। ওনাকে কোন বিবেচনায় ওকে নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো, কোন বিবেচনায়? তো এটা তো মকারি। এবং এই মকারি গুলো করে কে? ওই যে আসিফ নজরুল গং, ওই যাকে চেনে তাকে নিয়ে আসে, যাদেরকে চেনে তাদেরকে নিয়ে আসছে। এইভাবে এই ধরনের একটা বিপ্লব উত্তর পরিস্থিতি থেকে তারা ব্যর্থতা থেকে নিয়ে যাচ্ছে। এখন আসেন আপনি যে এই যে রিজভী সাহেব যেটা বলছে, আমি খুব সংক্ষেপে শেষ করি যে আমাদের আসলে আমাদের 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 সবার যে কোনো ব্যাপারে এই রাজনৈতিক কথা বলার আগে আমার সবসময় এটা মনে করা উচিত। আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা কি দাঁড়িয়েছে, রাজনৈতিক কালচারটা কি দাঁড়িয়েছে। রাজনৈতিক কালচারটা দাঁড়িয়েছে যে রাজনীতি করলে যে কোনো অপরাধ করা যায়, মানি লন্ডারিং করা যায়, টাকা বানানো যায়, ব্যাংক লুটপাট করা যায়, দুশ্চরিত্র কাজ করা যায়, এবং এবং আইনের বাইরে থাকা যায়। এখন ক্লিন ইমেজ, এই কথাটা আমার সহলোচকদের সাথে আমি একমত। শুধু ক্লিন ইমেজ না, তার ডেডিকেশন, তার সততা, তার দেশের প্রতি কমিটমেন্ট, তার জনমুখিতা, তার যে সে মানুষের সাথে মিশতে পারে কিনা, জুডিশিয়াস সেন্স, সবগুলা। যেমন আর্মিতে একটা ট্রেস আছে, প্রমোশন দিতে হলে তার সবকিছু বিবেচনা হয়, তার ফিজিক্যাল ফিটনেস, তার ইন্টিগ্রিটি, তার প্রফেশনালিজম, তার কোর্সের রেকর্ড। তো এইখানে এই নেতা নির্ধারণের ক্ষেত্রে কি করা উচিত? সব দেখতে হবে। তার রাজনৈতিক ক্যারিয়ার একটা অংশ হবে, তার সততা একটা অংশ হবে, তার ক্লিনের একটা অংশ হবে, তার সাহসিকতা একটা হবে, তার জনমুখিতা একটা হবে, এই সব তার এলাকার প্রভাব একটা জিনিস হবে। সবগুলো নিয়ে তারপরে একজন নেতা এইভাবে আস্তে আস্তে সামনে আসবে। কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে চাটুকর এবং গোলামরা সবসময় সামনে যায়, দুশ্চরিত্রের লোক সামনে যায়। আপনি বড় দলগুলোকে, একটা তো পতিত হয়ে পালাইছে, এখন যে দলগুলো আছে আপনি হাতে গুইনা 50 জন 50 জন 100 জন সৎ মানুষ বের করেন তো, হাতে গোনা। হয়তো এই হারুন ভাই একজন সৎ মানুষ, আমার সহ-আলোচকে ভিসি সাহেব একজন সৎ মানুষ, কিন্তু বাইর করেন তো আপনি। সো ইন্টিগ্রিটি সবার আগে টেস্ট করা উচিত। সেই ক্ষেত্রে একদম যে ক্লিন ইমেজ আপনি বাদ দিবেন সেটা না, বাইরে থেকে ধরে ক্লিন ইমেজ আনার দরকার নাই, দলের ভিতরে ক্লিন ইমেজ খুঁজে বাইর করেন, যেটা প্রেসিডেন্ট জিয়া করছে, সেই জায়গাটা করেন। তো ওই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হলে আপনার ভালো মানুষের প্রয়োজন হবে। আদারওয়াইজ আপনি আওয়ামী লীগকে ব্যান করার প্রয়োজন নাই। আপনি যদি ওই একই ধারার রাজনীতি করেন, যেটা মানুষ যদি এইটা বলা শুরু করে যে আগে ভালো ছিলাম, তাহলে এমনিই কিন্তু পুনর্বাসন হবে। তো আওয়ামী লীগকে দূরে রাখার সবচেয়ে বড় মেকানিজম হলো সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র চর্চা এবং নেতৃত্বতা, সেইগুলা, এবং ভালো পলিটিক্স, গুণগত পলিটিক্স। পলিটিক্সের মাধ্যমে যখন আপনি দ্রব্যমূল্য, যা ক্ষমতার দ্রব্যমূল্য কম রাখেন, এই যে লুটপটের একটা অর্থনীতি বাংলাদেশে করেছিল, বিদ্যুৎ বিল, পানি বিল, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, সেইগুলো আপনি কমায় আনবেন। আপনি মানুষের ন্যায্যতা রক্ষা করবেন, সুশাসন রক্ষা করবেন, মানুষের অধিকার, সাংবিধানিক এবং আইনগত অধিকারকে আপনি সুরক্ষা করবেন। কিন্তু বাংলাদেশে একটা সংস্কৃতি কি হয়েছে যে রাজনৈতিক দলের সাথে না থাকলে তার কোনো অধিকারও নাই। আপনার নাগরিক অধিকার আদায় করতে হলে আপনার একটা রাজনৈতিক দলের সদস্য হইতে হবে, আপনার একটা চাপ থাকতে হবে, আপনার একটা শক্তি থাকতে হবে। এটা তো ব্যর্থতার লক্ষণ। সেই জন্য আমি বলি যে ভালো রাজনীতি, আমি আবার ওই বলবো যে জিয়াউর রহমান, যে সেই সময় জিয়াউর রহমান কেন সাকসেসফুল হলো? কারণ আওয়ামী লীগ যে লুটেরা তন্ত্র কায়েম করেছিল, আওয়ামী লীগ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছিল, সেটা তো আজকে না, সেটা তো 71 সালের পর থেকে।
তো সেইখানে মানুষ চেয়েছিল একটা ভালো রাজনীতি, সুশাসন, ন্যায় বিচার, ন্যায্যতা এবং এই দুর্নীতিবাজকে দূরে রাখা। সেই জন্য আপনার জিয়র রহমান এত পপুলার হয়েছে। সেই পপুলারিটি এখনো বিএনপি বেনিফিট পাচ্ছে। সেই জন্য আমি বলি যে আজকে বিএনপির সামনে বিপদগুলো কি, আমি 2 মিনিট নেব। বিএনপির সামনে বিপদগুলো হলো যে সব মিডিয়া হঠাৎ করে কিন্তু বিএনপি হয়ে গেছে। যে মিডিয়া 15 বছর স্বৈরতন্ত্রকে লালন করছে, পালন করছে, বিএনপির ব্যাপারে তো চাঁদাবাজির ব্যাপারে আছে, এনসিপির ব্যাপারে এখন হঠাৎ করে এই যে মিডিয়া, তো মিডিয়া কেন হঠাৎ করে এখন এত যেগুলো বলার দরকার না, এই যে যেগুলো মানুষ অপছন্দ করে সেইগুলো তারা কন্টিনিউসলি প্রচার করতে থাকে। এই যে হঠাৎ করে সব মিডিয়া এখন বিএনপি হয়ে গেছে, স্পেশালি বসুন্ধরা গ্রুপের, এইগুলো কিন্তু বিপদ বিএনপির জন্য। কোর্টের দা প্যারাডাইম শিফট, কোর্টের বিচার ব্যবস্থার যে শিফট, একটা উদাহরণ দিয়ে বলি, যে নাম ধরেই বলি যে আমানুল্লাহ, যেহেতু পত্রিকা আছে, আমানুল্লাহ আমার সাহেবের মামলা খালাস পেয়ে গেছে। উনি কিন্তু 15 বছরে খালাস হতে পারেন নাই। তাহলে এইটা কি বিএনপি কাউকে বলছে যে আপনি খালাস দেন? নো, এইটা কিন্তু জজ সাহেব হয়তো বিএনপির একজন বড় লয়ার গেছে হয়ে গেছে। এটা যদিও আমার জানা মতে এটা অ্যান্টি কারাপশন কমিশন আপিল করবে। তো এই যে কোর্টের দেখেন, কোর্টের টেম্পারমেন্ট শিফট হয়ে যাচ্ছে। আমি মনে করি এখানে বিএনপির একটা আহ্বান জানা হচ্ছে যে বিচার ব্যবস্থাকে আপনারা দুর্নীতিবাজের বিচার করুন, সে যেই হোক, শিফট। দেন বিএনপি যখন নির্বাচন আসবে, নমিনেশন বাণিজ্য যাতে কোনোভাবে কোনো ইমপ্রেশন সৃষ্টি না হয় যে এখানে নমিনেশন বাণিজ্য হয়েছে। দক্ষতা, যোগ্যতা, সততা, সাহসিকতা এবং এই সবকিছু টেবিলেশন করে তারপরে নমিনেশন দেওয়া উচিত। চাঁদাবাজি এখন যেই করুক, এটা কিন্তু বিএনপির ঘাড়ে আসছে। অতএব চাঁদাবাজিদেরকে বিএনপির নেতাকর্মীর উচিত যেখানে চাঁদাবাজি তাদের ধরে থানায় দেওয়া। হ্যাঁ, প্রতিদিন আমাদের কাছে রিপোর্ট আসে। আজকে আজিজ সুপার মার্কেটে এক চাঁদাবাজ যায়, মালিক না, বলছে তুমি এই ভাড়া আমাকে দাও। এই গত 15 দিন ধরে এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে আপনার। আর এক্সটার্নালি বিএনপির সামনে একটা বড় বিপদ আছে, যে বিএনপির এই মানুষের ভিতরে যদি এই ধারণা চলে যায় যে বিএনপি ভারতীয় তোষণ নীতি ফলো করে, যেটা আওয়ামী লীগের মেইন পলিসি, অ্যাপিসমেন্ট পলিসি টুয়ার্ডস ইন্ডিয়া, তাহলে এটা বিএনপির জন্য একটা বিপদের কারণ হতে পারে। অতএব আওয়ামী লীগকে দূরে রাখার সবচেয়ে বড় মহৌষধ হলো আগামীতে একটা গুণগত পলিটিক্স করা, সুশাসন রক্ষা করা, গণতন্ত্র রক্ষা করা এবং মানুষের সমস্ত ন্যায্য অধিকার, নাগরিক অধিকারকে সমুন্নত রাখা। তখন মানুষ বলবে না এই আওয়ামী লীগ কোনোদিন আসতে পারবে না। তাহলে করণীয় কি? করণীয় হইল জিয়ার রাজনীতি ফেরত আনতে হবে। যোগ্যতা, দক্ষতা, সততা, সাহস, এটাকে সামনে আনতে হবে। আর দুশ্চরিত্র, দুর্নীতিবাজ এবং চাটুকার, বাটপার এবং এবং এই দলদাস যারা, তাদেরকে দূরে সরে রাখতে হবে। সর্বশেষে এইটুকু বলবো যে দলের ভিতরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দলের ভিতরে একটা ডিবেটের ফোরাম, দলের ভিতরে ডিবেট হবে। রাজনৈতিক কর্মকাণ্ড হলো সমস্ত পাবলিক ফাংশন, দলের ভিতরে ডিবেট হবে। ওই ডিবেটের মাধ্যমে খারাপকে আউট করতে হবে, ভালো মানুষকে সামনে আনতে হবে এবং সেই ডিবেট জনসম্মুখে প্রকাশ করতে হবে। বিকজ পলিটিক্স ইজ এ পাবলিক অ্যাফেয়ার্স, এখানে গোপনীয় কিছু নাই। এর মাধ্যমে ভালো নেতা সামনে আসবে এবং খারাপ মানুষ দূরে সরে যাবে। ধন্যবাদ।